আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের ড্রামার মেইন লিড জিহানকে দেখতে পাই। আর সে ছিল মানসিকভাবে দুর্বল। সে একদমই বাচ্চাদের মতো বিহেভ করত। আর তার সঙ্গে যে বসেছিল সে হচ্ছে এই ড্রামার ফিমেল লিড। সে ভাবে পৃথিবীর সবাই ভাবছে যে আমি তার সঙ্গে বিয়ে করে খুশি আছি, কিন্তু এমন ব্যাপার না, আমি তো এটার থেকেও অনেক বেশি খুশি আছি। জিহান বলে গ্র্যান্ডমা আমাকে বলেছিল যে আমরা হাজবেন্ড ওয়াইফ। সে বলে হ্যাঁ আমরা হাজবেন্ড ওয়াইফ। তো জিহান বলে তাহলে হাজবেন্ড ওয়াইফরা ফার্স্ট নাইটে কি করে? তখনই ওইখানের মেয়েড আসে আর উনি দেখতে পায় যে মাস্টার তার ওয়াইফের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আর মেয়েড গিয়ে দাদিকে নিয়ে আসে। আর তারা দুজন ভুল ভাবছিল যে তারা দুজন একসঙ্গে এসে পড়েছে। তখন ভিতর থেকে সে বলে তুমি অনেক ভালো করে আমার কাদরাকে মাসাজ করে দাও। কিন্তু গ্র্যান্ডমা তো বাইরে থেকে অন্য কিছু ভেবেই খুশি হচ্ছিল আর মেয়েডকে বলছিল যে আমরা অনেক তাড়াতাড়ি আমাদের গ্র্যান্ড চাইল্ড পেয়ে যাব। পরের দিন সকালে জিহান তার ওয়াইফ মিস টিয়াং নিচে আসে। তখন গ্র্যান্ডমা তাদেরকে বলে তোমরা দুজন তো কালকে অনেক বেশি পরিশ্রম করেছ। কিন্তু তখন তো তারা দুজন কিছুই বুঝতে পারছিল না। দাদিমা বলে তুমি আমার নাতির অনেক ভালোভাবে খেয়াল রেখো। সে বলে ঠিক আছে গ্র্যান্ডমা, আমি আপনার নাতির অনেক ভালোভাবেই খেয়াল রাখবো। আর জিয়ানও বলছিল যে কালকে আমি আমার ওয়াইফের সঙ্গে অনেক বেশি মজা করেছি। দাদিমা বলে ঠিক আছে তুমি অনেক মজা করেছ। আর সে তাকে বলে তুমি এখন ভালোভাবে খাবার খেয়ে ডাক্তারের কাছে গিয়ে একবার তোমার বডি চেক আপ করিয়ে নাও। সে বলে ঠিক আছে আমি যাব। তারপরে সে তার মা বাবার সঙ্গে দেখা করার জন্য জিহানকে নিয়ে আসে। আর তার মা বাবার জন্য অনেকগুলো গিফট নিয়ে আসে। তখন তার মা জিহানকে বলতে লাগে তুমি এসে বসো। আর তার বাবা তাকে সাইডে নিয়ে যায়। তখন তার বাবা তাকে বলে তুমি তো জানো যে সে অনেক বড় ফ্যামিলি থেকে বিলং করে। সে বলে হ্যাঁ, কিন্তু আপনি এখন আমার থেকে কি চান? বাবা বলে আমি চাই যে তুমি অনেক তাড়াতাড়ি মা হয়ে যাও। আর সে তো পাগল, সে তো কিছু করতেই পারবে না, তাই তুমি অন্য একজন ছেলে খুঁজে নাও। এটা শুনে সে তার বাবাকে এসব কিছু করার থেকে বারণ করে দেয়। অন্যদিকে তার মা তার হাজবেন্ডকে অনেক বেশি আপ্যায়ন করছিল আর তাকে কিছু ফল দিয়ে বলে এই নাও তুমি এইগুলো খেয়ে নাও। তখনই একটা ছেলে এসে তাকে বলে আজকে আমি তোমার ওয়াইফের সঙ্গে অনেক মজার মজার খেলা খেলবো। এটা শুনে সে ওই ছেলেটাকে মারতে লাগে। তখনই ওখানে মিস চ্যাং এসে আর তার হাজবেন্ডকে ওখান থেকে নিয়ে যায়। আর সে ভাবছিল যে তার বাবা তাকে এমন কিছু করার জন্য কিভাবেই বা বলতে পারলো। আর সে কান্না করতে করতে তাকে বলে সিয়াং তুমি তো জানো যে আমাদের সি ফ্যামিলিকে একজন নতুন হায়ার দিতে হবে। পরের সিনে সে তাকে বলে দাদিমা যে বলেছিল ফার্স্ট নাইটে হাজবেন্ড ওয়াইফ কি করে, আর সে তার সঙ্গে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন দাদিমা তাকে বলে তুমি গিয়ে হসপিটালে চেক আপ করিয়ে নাও। সে যখন হসপিটালে যায় তখন তার স্কুলের ফ্রেন্ড তাকে বলে তোমার নাম তো জিয়াং আর তোমার বিয়ে একটা পাগল ছেলের সঙ্গে হয়েছে আর তুমি শুধু টাকার জন্যই তাকে বিয়ে করে ফেলেছ। এটা দেখে জিয়াং রেগে যায়। তখন সে তার সঙ্গে বাচ্চাদের মতো ঝগড়া করতে লাগে। তার ওয়াইফ তাকে থামাচ্ছিল যে তুমি এমনটা করবে না। তখন ওই মেয়ের হাজবেন্ড তার মাথার মধ্যে কিছু একটা দিয়ে মারে। তখন জিয়ান অজ্ঞান হয়ে যায় আর তার মাথা থেকে অনেক বেশি ব্লাড বের হচ্ছিল। যারা তার সঙ্গে এমনটা করেছিল তারা দুজন হাজবেন্ড ওয়াইফ ওখান থেকে চলে যায়। সে তাকে ডাকছিল যে জিহান তুমি উঠে যাও। তখন জিহানের ফ্ল্যাশব্যাকের কিছু কথা মনে পড়ে যে একদিন সে তার মা বাবার সঙ্গে কোথায় যেন যাচ্ছিল। তখনই কিছু লোক এসে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। আর এটা ওই ফ্যামিলিই ছিল যে ফ্যামিলির মেয়ের সঙ্গে সে বিয়ে করেছে। আর সেভাবে এইটাই তো তার মেয়ে, আমি তোমাকে কোনদিনও যেতে দিব না। তখন সে চিৎকার করে করে বলছিল কেউ ডাক্তারকে ডাকো, আমার হাজবেন্ডের অবস্থা ভালো না, তার মাথার মধ্যে ব্যথা লেগেছে। কিছু ঘন্টা পরে সে অ্যাসিস্ট্যান্ট থেকে জানতে পারে যে জিয়াং যার মাথার অবস্থা ঠিক ছিল না সে একদমই ঠিক হয়ে গেছে। তখন সে তার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিল, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে বারণ করে আর তাকে বলে আপনি বাসায় যান, আপনাকে এখন গ্র্যান্ডমার কাছে থাকা উচিত। আর সেইভাবে জিহান যে ঠিক আছে এই ব্যাপারটা গিয়ে আমি গ্র্যান্ডমাকে বলে দেই। আর সে ওখান থেকে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে। জিহান বলে তুমি আমার গ্র্যান্ডমাকে আমাদের বাসা থেকে সরিয়ে দাও। মিস্টার ট্যাং আর
শিয়াও, আমি তোমাদেরকে একদমই ছাড়বো না। তোমার কারণে আজকে আমার মা বাবা জীবিত নেই, আর তোমার প্রতিশোধ আমি তোমার মেয়ের থেকে নিব। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি টেনকে খুঁজে আনো। বাসায় যাওয়ার পর সে মেয়েটকে জিজ্ঞাসা করে গ্র্যান্ডমা কোথায়। মেয়েট বলে গ্র্যান্ডমা তো এখান থেকে চলে গেছে। শিয়াও বলে ঠিক আছে, তাহলে আমি এখন আরাম করতে যাচ্ছি, আর আপনি আপনার কাজগুলো করে ফেলেন। সে অনেক বেশি খুশি ছিল, তাই সে তার মাকে কল করে, মা আমার হাজবেন্ডের সব মেমোরিগুলো মনে পড়ে গেছে আর সে একদমই স্বাভাবিক হয়ে গেছে। মা বলে সত্যি? শিয়াও বলে হ্যাঁ মা, একদমই সত্যি। তার মা তখন মোবাইলটা রেখে তার হাজবেন্ডকে এই ব্যাপারে বলার জন্য চলে যায়। শিয়াও তখন কিছুই বুঝতে পারছিল না যে তার মা কলটাকে কেন রেখে দিয়েছে, আর সে ভাবে হয়তো আমার মা আমার হাজবেন্ডকে পছন্দ করে না, এই জন্য উনি এই ব্যাপারটা শুনে একদমই খুশি হননি। পরের দিন সে বসেছিল, তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে মাস্টার জেন অদৃশ্য হয়ে গেছে। সে বলে নিশ্চয়ই তার মেয়ে শিয়াও তাদেরকে বলেছে, এই জন্য উনি পালিয়ে গেছেন, কিন্তু উনি কোনোভাবেই আমার হাত থেকে বাঁচতে পারবেন না, কারণ উনি আমার মা বাবাকে মেরে ফেলেছেন। তখনই সে বাসায় চলে যায় আর তার ওয়াইফকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি তোমার বাবাকে এটার ব্যাপারে বলেছ যে আমি একদমই ঠিক হয়ে গেছি? শিয়াও বলে আমি আমার বাবাকে কেন বলবো? তখন সে বলে তুমি নিশ্চয়ই তোমার মাকে বলেছিলে। শিয়াও বলে হ্যাঁ, আমি আমার মাকে কল করে বলেছিলাম। সে বলে এখন তুমি দেখো যে আমি তোমার জীবন কিভাবে নরক করে দেই, আর আজকে আমার মা বাবা জীবিত নেই, আর এটা শুধু তোমার কারণেই হয়েছে। শিয়াও বলে এই ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। সে বলে তুমি অনেক তাড়াতাড়ি এসব কিছুর ব্যাপারে জেনে যাবে। শিয়াও তোকে বলতেই যাচ্ছিল যে সে প্রেগন্যান্ট, কিন্তু সে তার গলা চেপে ধরে আর তাকে জিজ্ঞাসা করে তুমি ভালো ভালোই বলে দাও যে তোমার বাবা মা কোথায় আছে, আর ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটাতে শিয়াওয়ের ব্যথা লেগে যায়। তখনই মেয়েড এসে শিয়াওয়ের সাহায্য করতে লাগে, কিন্তু সে বলে তার কোনোই সাহায্য করার প্রয়োজন নেই, আর আজকে থেকে তুমি তাকে ম্যাডাম বলা বন্ধ করে দাও, আর সে আমার ওয়াইফ একদমই না, আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। আর তাকে একটা রুমের মধ্যে নিয়ে বন্ধ করে দেয় আর বলে তুমি এখানেই থাকবে, আর তুমি খাবার পানি কিছুই পাবে না। শিয়াও তাকে বলার চেষ্টা করে যে তুমি আমার সঙ্গে এমনটা করো না, আর আমার কাছে আরেকটা জিনিস আছে তোমাকে বলার জন্য, কিন্তু সে কিছুই শোনে না, আর সে তার পেটের মধ্যে অনেক জোরে একটা লাথি মেরে চলে যায়, আর বাইরে গিয়ে কাউকে কল করে বলে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই, তুমি তাড়াতাড়ি করে ডিভোর্স পেপার তৈরি করো। সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ডিভোর্স পেপার কি তৈরি হয়ে গেছে? অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ তৈরি হয়ে গেছে, আর তুমি গিয়ে এখন আমার ওয়াইফকে এখানে নিয়ে আসো। শিয়াওয়ের আশাতে সে বলতে লাগে দেখো আমি তোমার বাবাকে একদমই ছাড়বো না, তোমার বাবা আমার মা বাবাকে মেরে ফেলেছে, তাই এখন আমি তোমাকে ডিভোর্স দিয়েই ছাড়বো। এখন তুমি এই ডিভোর্স পেপারের মধ্যে সই করে দাও। শিয়াও বলে এখন আমার অবস্থা খারাপ, তুমি আমাকে হসপিটালে নিয়ে যাও। জিহান বলে তুমি যদি আমার সামনে মরেও যাও এটাতে আমার কোনোই সমস্যা নেই, চুপচাপ এটার মধ্যে সই করে দাও। শিয়া তখন ডিভোর্স পেপারের মধ্যে সই করে দেয়। জিহান ওখান থেকে চলে যায়, তার দেওয়ার সঙ্গে সঙ্গে শিয়া অজ্ঞান হয়ে যায়। পরের দিনে মেট মাস্টারকে বলে ম্যাডামের অবস্থা একদমই ঠিক না, ওনার প্রচন্ড জ্বর উঠেছে, আর আপনাকে তার সঙ্গে দেখা করা উচিত। জিহান বলে ঠিক আছে, তাহলে বডিগার্ডকে বলো তাকে হসপিটালে নিয়ে যেতে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন নাসরা তার কেয়ার করে আর কথা বলা বলি করছিল যে তার হাজবেন্ড কতটা ক্রুয়েল, সে তো প্রেগনেন্ট, আর তার 104 ডিগ্রি ফিভার হয়েছে, আর এটা তো তার বাচ্চার জন্য একদমই ঠিক না। তার হাজবেন্ড তো তাকে নিয়ে একদমই চিন্তা করে না মনে হচ্ছে। পরের সিনে আমরা একটা ছেলেকে দেখতে পাই, সেও অনেক বড় ফ্যামিলি থেকে বিলং করতো। তার গ্র্যান্ডপা তাকে কল করে বলে তোমার বোন যখন ছোট ছিল তখন তোমার বোনকে কিডন্যাপ করা হয়েছিল, এখন তোমাকে তোমার বোনকে খুঁজে আনতে হবে, আর তুমি তোমার বোনের নাম একদমই ভুলবে না, তোমার বোনের নাম শিয়াও। সে বলে হ্যাঁ গ্র্যান্ডপা, আমি আমার নাম ভুলে যাব, কিন্তু আমি আমার বোনের নাম একদমই ভুলবো না। অ্যাসিস্ট্যান্ট জিহানের কাছে আসে আর তাকে বলে স্যার আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমরা না জেনে একটা পার্সনকে বুলি করেছি। জিয়াও মেয়েটা মাস্টার টাওয়ের মেয়ে না, মাস্টার টাও তাকে অ্যাডপ্ট করেছিল যখন তার 3 বছর ছিল। জিহান বলে আমি এমনটা কিভাবে করতে পারি, আমি না জেনে একটা নির্দোষ পার্সনকে বুলি করলাম, এখন আমাদের তাড়াতাড়ি করে হসপিটালে যেতে হবে। হসপিটালে যাওয়ার পরে সে জানতে পারে যে তার ওয়াইফ মারা গেছে। নার্স বলে 2 জন মারা গেছে। সে জিজ্ঞাসা করে মানে, তখন নার্স তাকে রিপোর্ট দেখায় যে উনি প্রেগনেন্ট ছিলেন, উনি তো মারা গেছেনই, ওনার বাচ্চাও ওনার সঙ্গে মারা গেছে। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এমনি তো আপনার ডিভোর্স হয়ে গেছে, আর এই পৃথিবীর মধ্যে
মধ্যে অনেকগুলো মেয়ে আছে। জিহান তখন অনেক বেশি রেগে যায় আর তাকে বলে চুপ থাকো তুমি, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। তখন জিয়ান আর তার অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায় আর আমরা জানতে পারি যে জিয়ান মারা যায়নি। হসপিটালে যখন তার চিকিৎসা চলছিল তখনই ওখানে ওই ছেলেটা আসে আর সে নার্সকে বলে এটা আমার সিস্টার। নার্স বলে কিন্তু উনি তো অলরেডি ম্যারেড। সে বলে তুমি চুপ থাকো, সে আমার ফোন আর সিন ফ্যামিলি সেকেন্ড হায়ার, আর কেউ যদি তার ব্যাপারে খোঁজ নিতে আসে তাহলে তুমি তাকে বলে দিবে যে সে মারা গেছে আর তার বাচ্চাটাও মারা গেছে আর তার ফোনকে ওখান থেকে নিয়ে যায়। আর তুমি যদি কাউকে সত্যিটা বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। পরের সিনে জিহানের কাছে একটা কল আসে আর মেয়ের তাকে বলে আপনার গ্র্যান্ডমা সিঁড়ি থেকে পড়ে গেছে। গ্র্যান্ডমা যখন হসপিটালে ছিল জিয়াং আর তার মাকে দেখতে পায়। তার মা তাকে বলছিল তুমি তো জানো যে তুমি ফেক মেয়ে। স্যাং ফ্যামিলির রিয়েল মেয়ে যাকে কিডন্যাপ করা হয়েছিল সে 3 বছরের ছিল। এখন তাকে খুঁজে পাওয়া হয়েছে আর সে যদি ফিরে আসে তাহলে আমাদেরকে ওই ফ্যামিলি থেকে বের করে দেওয়া হবে। আর সে যদি ফিরে আসে তাহলে আমরা কিছুই পাবো না। আর আমি শুনেছি যে সে এই ওয়ার্ডের মধ্যেই আছে, তাই তোমাকে গিয়ে তাকে মেরে ফেলতে হবে। মেয়েটা বলে মা আপনি কি কনফার্ম যে সে এই রুমের মধ্যেই আছে? তুমি এখন তাড়াতাড়ি করে যাও আর তাকে মেরে ফেলো, তাহলেই আমরা স্যান ফ্যামিলির মধ্যে থাকতে পারবো। যখন সে ঢুকে তখন সে দেখতে পায় যে ওইখানে একটা বৃদ্ধ মহিলা আছে আর বৃদ্ধ মহিলা তাকে দেখে তার নাতির বউ বলে ডাকছিল। এই ওল্ড লেডিটা শিয়াওকে কিভাবে চিনে আর আমাকে কি শিয়াওয়ের মতো দেখা যাচ্ছে নাকি? দাদির মাথার মধ্যে ব্যথা লেগেছিল তাই দাদি শিয়াওকে চিনতে পারছিল না আর অন্য কাউকে শিয়াও বলে ডাকছিল। দাদি বলে তুমি আমার নাতি শিজিংকে ছাড়বে না, আর এটা ছিল তার আরেকটা নাম। তখন সে ভাবে আমি তো শিজিং এর নামটা শুনেছি, সে হচ্ছে চায়নার সেকেন্ড ধনী পরিবারের ছেলে আর সে অনেক বেশি ফেমাস, আর এটাই কি তার গ্র্যান্ডমা নাকি? আর ভাবে এটা তো আমার কাছে অনেক ভালো সুযোগ, আমি এখন তার জায়গার মধ্যে রোল প্লে করতে থাকি। তখনই ওখানে মিস্টার জিন এসে পড়ে আর সে ভাবে এটাই তো মিস্টার জিন, সিটির সব থেকে রিচ পারসন। মিস জিয়াং তার ওয়াইফ ছিল আর দাদিবার মাথা খারাপ হয়ে গেছে যে উনি আমাকে মিস জিয়াং ভাবছে। আর সে তাকে বলতে লাগে সরি স্যার, আমি তো এইখানে অন্য কারোর সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম, কিন্তু আপনার গ্র্যান্ডমা আমাকে জিয়ান বলে ডাকছে, আমি বুঝতে পারছি না যে এই জিয়াংটা কে। জিং বলে তুমি কি জিয়াংকে চিনো? সে বলে না না, উনি নামটাকে নিয়েছিল। সে বলে ঠিক আছে, আর ভাবে গ্র্যান্ডমা এই মেয়েটাকে কেন জিয়াং বলে ডাকছে। দাদিমা বলে আমি চাই যে তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স না দাও আর তোমরা দুজন একসঙ্গে থাকো। আর তাদের হাত একে অপরের উপরে রাখে। জিয়াং ভাবে আমি একটু সময়ের জন্য দাদিমাকে সত্যিটা না বলি, না হলে ওনার অনেক বেশি সমস্যা হবে, এমন না হয়ে যায় যে উনি সবকিছুই ভুলে যাবেন। আর বলে হ্যাঁ জ্যাং আমাকে ডিভোর্স দিবে না, কিন্তু সে দাদিমাকে এটা বলে না যে জ্যাং মারা গেছে। বাইরে এসে সে তার থেকে ক্ষমা চায় আর বলে আমার দাদির অবস্থা ঠিক না, তাই আমার দাদি তোমাকে মিস জ্যাং ভাবছে। মেয়েটা বলে এটাতে কোনোই সমস্যা নেই, সে বলে আমার ওয়াইফ মারা গেছে। এটা শুনে মেয়েটা ভাবে কি সে মারা গেছে, এর মানে তো আমি জ্যাং ফ্যামিলির হায়ার হব। আর বলে তোমার গ্র্যান্ডমার কি হবে যখন উনি জানতে পারবে যে ওনার নাত বউ মারা গেছে? জিয়াও বলে আমাকে কিছু না কিছু করতে হবে। কুইং এর কাছে তো একটা বড়লোক ছেলে ছিল আর সে কিভাবেই তাকে হাত থেকে যেতে দিবে। আপনি যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমরা কন্ট্যাক্ট কিভাবে করব? এখন তো গ্র্যান্ডমার অবস্থা ঠিক নেই, চলেন আমরা উইচেটের মধ্যে অ্যাড হয়ে যাই। তারা অ্যাড হয়ে যায় আর সে গিয়ে তার মাকে গুড নিউজ দেয় যে মিস জিয়াং মারা গেছে আর স্যাং ফ্যামিলি এখন আমাকে তার হায়ার বানাবে, হয়তো আমি তাদের ফ্যামিলির মেয়ে না। এইটা শুনে তো তার মা বলে এটা তো অনেক বেশি ভালো ব্যাপার। কুইং তার মাকে বলে এই সিটির রিচ পারসন মিস জিং এর দাদিমা আমাকে তার নাত বউ ভাবছে, এর মানে জিয়াং ভাবছে, আর জিয়াং এখন মারা গেছে, তাই আমি জিয়াং এর জায়গায় অ্যাক্টিং করব, হয়তো সে অনেক তাড়াতাড়ি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তার মা বলে এটা তো অনেক বেশি ভালো ব্যাপার। জিং ডাক্তারের কাছে গিয়ে বলে আমার ওয়াইফ মারা গেছে, কিন্তু আমার গ্র্যান্ডমা অন্য কাউকে আমার ওয়াইফ ভাব। ডাক্তার বলে আপনার গ্র্যান্ডমা যদি এমনটাই ভেবে থাকে তাহলে আপনাকে এটা কন্টিনিউ করতে হবে। হয়তো আপনার দাদি আপনার ওয়াইফকে একটু বেশি ভালোবাসে, যদি উনি জানতে পারে যে আপনার ওয়াইফ মারা গেছে তাহলে ওনার জন্য এটা একদমই ঠিক থাকবে না। অন্যদিকে যখনই জিয়াওয়ের জ্ঞান ফিরে সে দেখতে পায় যে সে অন্য একটা জায়গায় আছে আর তার সামনে তার ভাই বসে আছে। তার ভাই বলে আমি তোমার ভাই। জিয়াও বলে না, আপনি আমাকে
আমাকে ভুল ভেবেছেন, আমি আপনার বোন না। তখনই দাদা ওখানে এসে পড়ে আর তাকে বলে তোমার যখন 3 বছর ছিল তখন তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়েছিল আর তোমাকে আমরা খুঁজে পাইনি, তোমাকে কেউ অ্যাডপ্ট করে নিয়েছিল, কিন্তু এখন আমরা তোমাকে খুঁজে পেয়েছি আর তুমি আমাদের স্যান ফ্যামিলির ইয়াঙ্গার ডটার আর তুমি আমাদের বংশের মধ্যে প্রথমবার মেয়ে হয়েছ, না হলে সবাই ছেলেই হয়। আমরা তোমাকে এইভাবেই যেতে দিব না আর তোমাকে ভালোভাবে থাকতে হবে। শিয়াও বলে কি? দাদা বলে হ্যাঁ এটাই সত্যি, আর ওরা তোমার রিয়েল মা বাবা ছিল না। আর তার দাদা তাকে জিজ্ঞাসা করি তুমি আমাকে বলো যে তোমার অবস্থা এমন কে করেছে, আমি তাকে একদমই ছাড়বো না। শিয়াও বলে না, আমি এই বাচ্চাটাকে চাই আর আমি তাকে একদমই হার্ট করতে দিতে পারি না। দাদা বলে এটা যদি তোমার ডিসিশন হয়ে থাকে তাহলে আমি তোমাকে বাধা দিব না। আর তোমার এমন অবস্থাকে জিয়াং করেছে? জিয়াও বলে হ্যাঁ। দাদা বলে এখন তো আমি তাকে একদমই ছাড়বো না। জিয়াও বলে গ্র্যান্ডপা আপনি ওনার সাথে একদমই এমন করবেন না, আর আমি তাকে বলতে চাই না যে আমি তার বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট আছি। দাদা বলে ঠিক আছে। অন্যদিকে কুইং আর কুইং এর মা বাসায় আসে আর তারা দুজন এসে দামি একটা হার দেখে জিজ্ঞাসা করে এটা কি আমার মেয়ে কুইং এর জন্য? আর এমনিতেও তো জিয়াও মারা গেছে। এটা শুনে দাদা অনেক বেশি রেগে যায় আর বলে আমার মনে হয় তোমার মুখটাকে আমার কেটে দিতে হবে। আর তাদেরকে বলে আমি আমার নাতনিকে খুঁজে পেয়েছি আর এই নেকলেসটা তার জন্যই, আর এই নেকলেসটার দাম 8,000 মিলিয়ন। আর তাদের দুজন মা মেয়েকে বলে চুপচাপ এখান থেকে বের হয়ে যাও, আর তোমরা তো এইবারের অংশই না, আর আমরা আমাদের মেয়ে জিয়াংকে খুঁজে পেয়েছি। আর আমি শুনেছি যে তোমরা আমার নাতনিকে মারতে চেয়েছিলে, গার্ডকে ইশারা করে তাদেরকে মারতে। কুইন তখন গার্ডকে বাধা দেয়। দাদা বলে তোমরা এখনই এখান থেকে বের হয়ে যাও। তাদের যাওয়ার পরই শিয়া ওখানে আসে। তার ভাই জিজ্ঞাসা করে তুমি কি আওয়াজের জন্য জেগে গেছো? শিয়া বলে না ভাই, আমার ওঠার সময় হয়ে গেছে বলে আমি উঠেছি। আর তাকে নেকলেস দেয়। দাদা বলে তুমি আমাদের ডটার আর তোমাকে এতটুকু তো নিতেই হবে। জিয়াও বলে এটা তো অনেক স্পেশিয়াস নেকলেস। দাদা বলে হ্যাঁ, এটা পুরো পৃথিবীর মধ্যে একটাই বানানো হয়েছে আর এটার দাম 8,000 মিলিয়ন, আর এটা শুধু আমি তোমাকেই দিচ্ছি। জিয়াও বলে এত বেশি দামি? দাদা বলে তোমার টোটাল সম্পত্তি 800 বিলিয়ন টাকা, আর এটা তো এটার মধ্যে কিছুই না। অন্যদিকে কুইনের মা কুইনকে বলে আমাদেরকে তো স্যাং ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছে, এখন আমরা কি করব? আর এখনো তো তোমার কাছে মিস্টার জিনের কল আসেনি। তখনই তার কাছে মিস্টার জিনের কল আসে। তখন সে মিস্টার জিনের সঙ্গে কথা বলে রেখে দেয়। তখন তার মা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কুইং বলে মিস্টার জিন আমাকে তার বউ হওয়ার নাটক করতে বলেছে, আর আমি যদি এইটা করি তাহলে আমি অনেকগুলো টাকা পাবো আর ওনার বাসায় থাকার জন্য জায়গা পাবো। আর সে থাকার জন্য মিস্টার জিনের বাসার মধ্যে চলে যায়। মিস্টার জিন তাকে বলে আমার গ্র্যান্ড মা সারাদিন বাসায় থাকে, তাই তোমাকে ওনার ভালোভাবে খেয়াল রাখতে হবে, আর এই কন্ট্রাক্টটা শেষ হলে তুমি এখান থেকে চলে যেও। কুইং ভাবে এখন তো আমি তোমার বউ হয়েই যাব। মিস্টার জিন তখন তাকে টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়াওয়ের গ্র্যান্ডপা তার ভাইকে বলে তাই তুমি এটার জন্য একটা পার্টি রাখো আর ওইটার মধ্যে তার হাজবেন্ডকেও ডাকবে, আর আমরা ওইটার মধ্যে তাকে অনেক বেশি ইনসাল্ট করব যেভাবে সে আমাদের নাতনিকে ইনসাল্ট করেছে। তখন তার ভাই বলে ঠিক আছে গ্র্যান্ডপা, আপনি এই বিষয়ে কোনো চিন্তাই করবেন না, আমি এসব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। পরের দিনে আমরা জিয়াংকে বসে থাকতে দেখি। তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্ট এসে বলে কুইং জিয়াং ফ্যামিলি থেকেই বিলং করে আর জিয়ান ফ্যামিলি থেকে আমাদেরকে ইনভিটেশন পাঠানো হয়েছে। জিয়াং জিজ্ঞাসা করে তারা ইনভিটেশন কেন পাঠাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট বলে মনে হয় কুইং এর নাম ডিসাইড করা হবে, তাই তারা একটা পার্টি রেখেছে। জিয়াং বলে ঠিক আছে তাহলে আমি ওই পার্টির মধ্যে নিশ্চয়ই যাব। পরের দিনে জিয়াও গাড়ি থেকে নেমে তার ভাইয়ের সঙ্গে আসছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট জিনকে বলে স্যার দেখুন আপনার ওয়াইফ জীবিত আছে নাকি এটা আপনার ওয়াইফের ভূত। অ্যাসিস্ট্যান্ট বলে না, এটা তো সত্যি আপনার ওয়াইফ। আর জিয়াংকে নোটিস করে নেই যে এটা তার এক্স হাজবেন্ড। জিয়াও তখন তার ভাইকে বলে ভাই বলে আমি তাকে দেখে নিচ্ছি, কিন্তু জিয়াও বলে না ভাই আমি তাকে দেখে নিব। তখন জিয়াং তাড়াতাড়ি করে তার কাছে আসে আর তার হাত ধরে তাকে জিজ্ঞাসা করে তোমার থেকে আমি এটা আশা করিনি, আর তুমি সবার সামনে মরে যাওয়ার নাটক কেন করেছ? আর আমি তোমাকে ডিভোর্স করে দিয়েছি, এর পরপরই তুমি অন্য একটা ছেলেকেও পেয়ে গেছো। জিয়াও বলে হ্যাঁ তাহলে কি হয়েছে? জিয়াং বলে এটার জন্য তুমি অনেক খারাপভাবে রিগ্রেট করবে। তখনই ওখানে সৎমা আর কুইং এসে পড়ে। তারপরে দাদা সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে 3 বছর আগে আমি আমার যে নাতনিকে হারিয়ে ফেলেছিলাম
আমি আমার ওই নাতনিকে খুঁজে পেয়েছি, আর আমি থাকতে কেউ যদি আমার নাতনিকে বুলি করার চেষ্টা করে তাহলে স্যান ফ্যামিলি তাকে একদমই ছাড়বে না। আর সবাইকে উদ্দেশ্য করে চিয়ার্স করে। অন্যদিকে মিস্টার জিং তো অনেক বেশি রেগেছিল আর সে ড্রিঙ্ক করছিল। সে ভাবছিল যে জিয়াওকে আমি ছাড়িও নি, সে নতুন একটা বয়ফ্রেন্ড পেয়ে গেছে। তখনই কুইন ওখানে আসে। জিয়াও তখন কুইনকে জিজ্ঞাসা করে, তুমি তো জ্যাং ফ্যামিলি থেকে, তাহলে তুমি তো সবই জানো, এই নতুন মেয়েটা এই জ্যাং ফ্যামিলিতে কি করছে। তখন কুইন সত্যিটা বলে না যে এটাই সে যার জায়গায় আমি আছি। সে বলে, এটা তো আমার ভাইয়ের নিউ গার্লফ্রেন্ড, আর এমনিতেও আমার ভাইয়ের অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। জিয়াং তো এটা শুনে আরো বেশি রেগে যায়, আর সে ভাবে আমার ওয়াইফ কতটা খারাপ। কুইং বলে, আমার ভাই তার সাথেও খেলে ছেড়ে দিবে, কারণ আমার ভাইয়ের অনেকগুলো গার্লফ্রেন্ড অলরেডি তার আগে পিছে ঘুরতে থাকে। আর আমি জানি না আমার ভাই জিয়াওকে কেনই বা চুজ করেছে, হয়তো জিয়াং তার টাকা দেখেই তার কাছে এসেছে। আর এটা শুনে তো জিয়াং আরো বেশি রেগে যায়। পরের সিনে কুইং তার ফ্রেন্ডগুলোর সঙ্গে একটা ওকেশন পার্টির মধ্যে এসেছিল, আর ওইখানে জিয়াও এসেছিল। আর সে একটা নেকলেস দেখছিল, তখনই একটা মেয়ে এসে তাকে সরিয়ে দেয়। তুমি জানো না, আর সে জ্যাং ফ্যামিলি থেকে বিলং করে। জিয়াও ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ধাক্কা কেন দিয়েছ? মেয়েটা বলে, আমি তো তোমাকে একবার বলেছি, আর তুমি কি শোনো না নাকি? সে হচ্ছে জিয়াং ফ্যামিলির ইয়াঙ্গার লেডি, আর তারা জানতো না যে সেই জিয়াং ফ্যামিলির হারানো মেয়ে। কুইং তখন তার গলার মধ্যে ওই নেকলেসটাই দেখে, আর সে ভাবে হয়তো এটা ফেক হবে, আর তাকে বলে, তুমি যে নেকলেসটা পরে আছো ওইটাও তো ফেক। জিয়াও বলে, না, আমি যেটা পরে আছি ওইটা আসল। কুইং বলে, তোমাকে মিথ্যে কথা বলার দরকার নেই, তুমি কি এত মিলিয়ন টাকা দিয়ে এই নেকলেসটাকে কিনতে পারবে? আর হতে পারে তুমি এটা কারো থেকে চুরি করেছ। জিয়াও বলে, না, এটা আমার দাদা আমাকে দিয়েছে, আর আমি জিয়াং ফ্যামিলির রিয়েল ডটার। আর সে ভাবে আমার গ্র্যান্ডপা তো আমাকে এইটা বলেনি যে আমার একটা ফোনও আছে। তখনই সে তার ভাইকে কল করে আর বলে, একটা কুইং নামের মেয়ে দাবি করছে যে সেও স্যাং ফ্যামিলি থেকে বিলং করে। তখন তার ভাই তাকে বলে, না, সে মিথ্যে কথা বলছে, আর তাকে তোমার জায়গাটাই দেয়া হয়েছিল, আর সে আমাদের ফ্যামিলি থেকে বিলং করে না, আর তার রক্ত সেম না। আর সে যদি তোমাকে বুলি করে থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। জিয়াও বলে, না, এটা দরকার নেই। আর জিয়াও কলটা রাখার পর তাকে বলতে লাগে, তুমি তো আমার জায়গাটা এত বছর নিয়ে রেখেছিলে, এখনো কি তোমার মন ভরেনি? আর তুমি তো একটা মিস্টেসের মেয়ে, এর মানে তুমি আমাদের ফ্যামিলি থেকে বিলঙ্গই করো না। কুইং তখন তার উপরে অনেক বেশি রেগে যায়, আর তাকে বলে, তুমি আমার ব্যাপারে এমন কথা কিভাবে বলতে পারো? আর কুইং নিজেকে প্রমাণ করার জন্য একটা ব্ল্যাক কার্ড দেখায়, আর বলে এটা জিন ফ্যামিলি থেকেই বিলং করে। এটা দেখার পর তো জিয়াও অনেক বেশি রেগে যায়, আর সে ওখান থেকে বের হয়ে যায়। তার মুড অফ ছিল। তখন তার ভাই তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? জিয়াও বলে, কুইং যে মেয়েটা সে এখন আমার হাজবেন্ডের সঙ্গে থাকছে। ভাই বলে, আমি তাকে দেখেই বুঝতে পেরেছি যে তোমার এক্স হাজবেন্ড অনেক খারাপ লোক। এখন তোমাকে এই ব্যাপার নিয়ে ভাবার কোনোই প্রয়োজন নেই, কারণ তোমার কাছে তোমার ভাই আছে। আর এইসব কিছু মিস্টার জিং দেখে ফেলে যে কিভাবে তার এক্স ওয়াইফ অন্য একটা লোকের সঙ্গে ঘোরাঘুরি করছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমার আপনার ওয়াইফের উপরে অনেক বেশি রাগ হচ্ছে, আর ওনার তো কিছুদিন আগেই ডিভোর্স হয়েছিল, আর এত তাড়াতাড়ি অন্য একটা ছেলের সঙ্গে রিলেশনশিপে চলে গেছে, এটা তো আপনাকে ধোকা দেওয়ার মতো ব্যাপার। আর মনে হয় যে সে এমনই মেয়ে ছিল। পরের দিনে জিং গোসল করেছিল, তখন তার রুমের মধ্যে কুইং এসে পড়ে, আর সে ভাবছিল আজকে আমি মিস্টার জিয়াং এর অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি। তখন মিস্টার জিয়াং এর মোবাইলে একটা মেসেজ আসে, আর সে মেসেজ খুলে দেখতে পায় যে সে তার এক্স ওয়াইফের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল, যে সে এখন কোথায় থাকছে, কার সাথে থাকছে, আর সে যার সাথে থাকছে সে তার লাভার তো না। এসব কিছু কুইং পড়ে ফেলে। কুইং তখন ভাবে, এখন আমি তোমাকে উচিত শিক্ষা দিব। আর সে জিয়াও এর মোবাইলের মধ্যে একটা রুম নাম্বার লেখে বলে, তুমি এই রুমের মধ্যে এসে পড়বে। জিয়াও ওই মেসেজটাকে দেখে আর ভাবে এখন তার কি হয়ে গেল, আর সে আমাকে ওইখানে কেন রাখছে। মিস্টার জিং যখন গোসল করে আসে তখন সে তাকে দেখে বলে, তুমি আমার রুমের মধ্যে পারমিশন ছাড়া কি করছো? কুইং তার থেকে ক্ষমা চায় যে আমি আপনার অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি। মিস্টার জিয়াং বলে, কোনো সমস্যা
সমস্যা নেই, তুমি গিয়ে গ্র্যান্ডমার খেয়াল রাখো আর টাকা নিয়ে একদমই চিন্তা করবে না। অন্যদিকে জিয়া ওই হোটেল রুম নাম্বারে যায় আর সে যখন দরজা নক করে তখন ভিতর থেকে দুজন খারাপ ছেলে বের হয়। ছেলেরা তখন বলছিল যে আজকে আমরা তোমাকে যেতে দিব না। জিয়াও বলে তুমি আমাকে বলো যে তোমাকে এখানে কে পাঠিয়েছে, আর সে তোমাকে যত টাকা দিয়েছে আমি ওইটার থেকে 10 গুণ টাকা বেশি দিব, কারণ আমার কাছে অনেকগুলো টাকা আছে। ছেলেরা বলে না, আমাদের টাকার প্রয়োজন নেই, আমরা শুধু সুন্দরী মেয়েদেরকেই পেতে চাই। তখন জিয়াও বুঝে যায় যে তারা এইভাবে বুঝবে না, তাই সে তার ব্যাগটাকে ফেলে বলে আমার নেকলেসটা হারিয়ে গেছে আর আমার নেকলেসের দাম 8,000 বিলিয়ন টাকা। আর সে নাটক করে ওই নেকলেসটাকে খুঁজতে লাগে। তখন ওই গুন্ডারা এটা শুনে অবাক হয়ে যায় আর তারাও ওই নেকলেসটাকে খোঁজা শুরু করে দেয়। অন্যদিকে মিস্টার জিন তার গ্র্যান্ডমাকে চেক আপ করানোর জন্য নিয়ে এসেছিল, আর ওই হসপিটালের মধ্যে জিয়াং তার ভাইকে নিয়ে এসেছিল চেক আপ করানোর জন্য। কুইং যখন তাকে দেখতে পায় সে ভাবে যদি গ্র্যান্ডমা তাকে দেখে ফেলে তাহলে আমার প্ল্যানটা খারাপ হয়ে যাবে। আর সে মিস্টার জিয়াংকে বলতে লাগে, এখনই আমি আমার ভাইকে ওই মেয়েটার সঙ্গে দেখেছি, আপনি গিয়ে কি একটু খোঁজ নিতে পারবেন যে ওই মেয়েটা আমার ভাইয়ের সঙ্গে এখানে কি করছে। তখন মিস্টার জিয়াং তার কাছে যায় আর তাকে গিয়ে বলতে লাগে, আমার বিশ্বাস ছিল না যে আমাদের ডিভোর্স হওয়ার পরে তুমি এত তাড়াতাড়ি আরেকটা লোককে খুঁজে নিবে। জিয়াও তো এটা শুনে রেগে যায় আর তাকে একটা থাপ্পড় মেরে দেয়। এটা দেখে তার ভাইও অনেক বেশি অবাক হয়ে যায় আর তারা কিছু এক্সপ্লেন না করে ওখান থেকে চলে যায়। তখনই ওখানে কুইং আসে। কি হয়েছে মিস্টার জিন, আপনাকে কি কেউ মেরেছে? কুইং তখন রেগে যায় আর সে জিয়াওয়ের কাছে যায়, তাকে বলে আমি এখন ওনার সঙ্গেই আছি আর আমি তার ফিউচার ওয়াইফ, আর আমরা গার্লফ্রেন্ড ওয়াইফ। তাকে একটা থাপ্পড়ও মেরে দেয়। তখনই ওখানে তার ভাই এসে পড়ে আর সে তার ফেসের মধ্যে দেখতে পায় কেউ তাকে থাপ্পড় মেরেছে। আর সে রেগে কুইংকে একটা থাপ্পড় মারে আর তাকে বলে, তোমাকে যদি আমি পরের বার দেখতে পাই তাহলে আমি তোমাকে ছাড়বো না। তুমি ভুলে যাবে না যে আমি কে, আর তুমি আমার বোনকে বিরক্ত করবে না। তখন কুইং কান্না করতে করতে মিস্টার জিয়াং এর কাছে যায়। মিস্টার জিং তাকে জিজ্ঞাসা করে, জিয়াও কি তোমাকে বুলি করেছে? কুইং বলে, হ্যাঁ, আমি গিয়ে তাকে থাপ্পড় মেরেছি আর বলেছি তুমি মিস্টার জিংকে কেনই বা থাপ্পড় মেরেছ। আর আমি তাকে এইটাও বলেছিলাম যে তুমি মিস্টার লিনকে বিরক্ত কেন করছো, কিন্তু সে আমার কথা শুনেনি, উল্টা সে আমার উপরে চিৎকার করে দিয়েছে। এসব কিছু শুনে মিস্টার জিং তার উপরে আরো বেশি রেগে যায় আর জিজ্ঞাসা করে, তোমার ভাইয়ের কি আগে কোনো গার্লফ্রেন্ড ছিল না? কুইং বলে, ছিল তো। মিস্টার জিং বলে, ঠিক আছে তাহলে। আর মিস্টার জিং ভাবে, এখন আমি তোমাকে ছাড়বো না জিয়াও। পরের দিনে মিস্টার জিং বসেছিল, তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, জিয়াও যার সঙ্গে আছে ওনার একটা গার্লফ্রেন্ড ছিল, উনি অ্যাব্রোডে থাকেন আর ওনার নাম চ্যাং। মিস্টার জিয়াং বলে, ঠিক আছে, তুমি তাকে টাকা দিয়ে তাড়াতাড়ি করে এখানে ডাকো আর তাকে বলবে যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটা মেয়ে থাকছে আর তাকে তাড়াতাড়ি করে দেশে আনবে। অ্যাসিস্ট্যান্ট বলে, মাস্টার এসব কিছু করে কি হবে, আর আপনার তো ওনার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। মিস্টার জিং বলে, কারণ সে আমাকে থাপ্পড় মেরেছে আর এই থাপ্পড়ের প্রতিশোধ আমি তার থেকে এইভাবে নিব। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে, আমি এখনই জিং এর সঙ্গে যোগাযোগ করছি আর ওনাকে বলছি যে ওনার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করছে। মিস্টার জ্যাং বলে, ঠিক আছে। অন্যদিকে জিয়াও তার বাসায় ছিল, তখন তার গ্র্যান্ডপা তাকে এসে বলে, এখন তোমার বেবি কেমন আছে? জিয়াও বলে, ঠিক আছে। দাদা বলে, আমি শুনেছি যে কুইং তোমাকে থাপ্পড় মেরেছে। জিয়া বলে, দাদা এই ব্যাপারগুলোকে ছাড়েন। দাদা বলে, না, আমি কিভাবে এই ব্যাপারগুলোকে ছেড়ে দিব? সে তোমাকে আর তোমার বাচ্চাকে হার্ট করার চেষ্টা করেছে, আর কিছুদিন পরেই তো আমাদের ফ্যামিলিতে আরেকটা বংশধর আসবে। তুমি শুধু দেখো, আমি তার মাকে 100টা থাপ্পড় মারবো। তখন গার্ডরা তার মাকে ধরে আনে। তখন একটা লোক ওনাকে মারছিল আর দাদা বলে, তোমার মেয়ের সাহস কিভাবে হলো আমার নাতনির গায়ে হাত তোলার? আর উনি ওনার গার্ডকে বলে, এই মহিলাটাকে 100টা থাপ্পড় মারো। পরের দিনে 100টা থাপ্পড় খাওয়ার পর তার মা রাস্তা দিয়ে যাচ্ছিল। কুইং তখন তার মায়ের কাছে এসে বলে, মা কি হয়েছে? মা বলে, গ্র্যান্ডপা আমাকে 100টা থাপ্পড় মারিয়েছে। আর তুমি কি জিয়াওকে থাপ্পড় মেরেছিলে নাকি? কুইং বলে, মা আপনি এটাকে নিয়ে একদমই চিন্তা করবেন না। আর মিস্টার জিয়াং এর মনে হচ্ছে যে সে তার ভাইয়ের সঙ্গে রিলেশনশিপে আছে, আর মিস্টার লিন জানে না যে সে জিয়াং ফ্যামিলির মেয়ে, আর উনি এখন তার ভাইয়ের গার্লফ্রেন্ডকে ডাকছে যাতে সে মিস জিয়াওকে আরো বেশি বিরক্ত করতে পারে, আর আমাদের প্রতিশোধ এইভাবেই পূরণ হয়ে যাবে। তার মা বলে, এটা হলে তো আরো বেশি ভালো হবে, আর এটার জন্য আমি আরো থাপ্পড় খাওয়ার জন্য তৈরি আছি।
পরের দিন সে নিচে আসে, তখন তার ভাই তাকে জিজ্ঞাসা করে তুমি এখন কেমন আছো আর তুমি কি হসপিটালে যাবে? সে বলে না ভাই, আমি একদমই ঠিক আছি। আর কালকে রাত্রে আপনি রুম থেকে কেন বের হচ্ছিলেন না? ভাই বলে কালকে তোমাকে মারা হয়েছিল, এটার জন্য গ্র্যান্ডপা আমার উপরে অনেক বেশি রেগে যায় যে আমার থাকা সত্ত্বেও তুমি কিভাবে মার খেলে। এই জন্য উনি আমাকে পানিশমেন্ট দিয়েছে আর আমাকে রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। শিয়া বলে ভাই এটা কি সত্যি? ভাই বলে হ্যাঁ, আমার রুমে থাকতে কোনোই ভয় লাগে না, কিন্তু ওইখানে আমি কোনোই ইন্টারনেট ইউজ করতে পারি না। আর এখন চলো আমরা গিয়ে খাবার খাই। আর তারা খাবার খাওয়ার জন্য বসে পড়ে। চ্যান ফ্যামিলি ফিরে এসেছে আর দাদা চায় যে তুমি চ্যান ফ্যামিলির ছেলের সঙ্গে বিয়ে করে নাও। চ্যাং আর সিং ফ্যামিলির অনেক আগে থেকে অনেক ভালো বন্ডিং আর বন্ধুত্ব আছে। শিয়াও বলে না, আমি এখন কাউকেই বিয়ে করতে চাই না। তার ভাই বলে ঠিক আছে। পরের সিনে আমরা মিস্টার সিনের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। সে গাওয়ের কাছে গিয়েছিল আর তাকে বলে আপনার বয়ফ্রেন্ড সেনলিন সে একটা মেয়ের সঙ্গে থাকছে, ওর নাম জিয়াং, আর তারা দুজন এখন রিলেশনশিপের মধ্যে আছে। তখন তার গার্লফ্রেন্ড বলে ঠিক আছে, তাহলে আমি ওই মেয়েটাকে দেখে নিব যে আমার থাকা সত্ত্বেও আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কি করছে। অ্যাসিস্ট্যান্ট শুধু চাচ্ছিল সে গিয়ে শুধু মিস জিয়াংকে ভয় দেখিয়ে আসুক, কিন্তু ম্যাটারটা অনেক বেশি হয়ে যায়। তার ভাইয়ের গার্লফ্রেন্ড তো শিয়াওকে মেরেই ফেলতে চাচ্ছিল, আর এটা গিয়ে সে মিস্টার জিনকে বলে দেয় যে উনি ভেবে নিয়েছেন যে উনি শিয়াওকে মেরে ফেলবে। জিয়াং বলে এটাতে তো অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু সে এটাকে ডিজার্ভ করে। আর এখন তোমাকে কিছু করারই দরকার নেই, যেমনটা চলছে এটাকে চলতে দাও। তারপরে জিয়া অনেক খুশি ছিল আর সে শপিং করে এসেছিল। গ্র্যান্ডপা তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ যাবত কোথায় ছিলে? জিয়া বলে আজকে আমার ভাই আমাকে অনেক ভালো শপিং করিয়ে দিয়েছে। গ্র্যান্ডপা বলে সবকিছু ঠিক ছিল তো? জিয়াও বলে হ্যাঁ, সবকিছু ঠিক ছিল। গ্র্যান্ডপা বলে তুমি তো জানো যে চ্যান ফ্যামিলির সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে, তাই তোমাকে ওই পার্টির মধ্যে তোমার ভাইয়ের সঙ্গে যেতে হবে। জিয়াও বলে ঠিক আছে, আর এতে আমার কোনো সমস্যা নেই। পরের দিনে শিয়াও রেডি হয়ে আসে আর তাকে তো অনেক বেশি সুন্দর লাগছিল। মেয়ের চা ঢালছিল, কিন্তু তাকে দেখে তার চাটা নিচে পড়ে যায় আর সে তাকে বলে মিস আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। তখন তার ভাইও বলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। অন্যদিকে মিস জিংও ওই পার্টির মধ্যে যাবে। তখন কুইং তাকে বলে প্লিজ আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। তখন মিস্টার জিনের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে নিয়ে যেতে হয়, কারণ তার গ্র্যান্ডমা তাকে রিকোয়েস্ট করছিল এটা তোমার ওয়াইফ আর তোমাকে তাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়া উচিত। তারা দুজন ভাই বোন ওই পার্টির মধ্যে যাচ্ছিল, তখনই কুইন ওখানে আসে। ভাই বলে তুমি এই পার্টির মধ্যে কি জন্য এসেছ? তুমি তো স্যাং ফ্যামিলির অবৈধ সন্তান, তাই তুমি চুপচাপ এই পার্টি থেকে চলে যাও। তুমি যদি ভিতরে আসো তাহলে আমি তোমাকে ছাড়বো না, আর তুমি স্যাং ফ্যামিলির নাম একদমই ইউজ করবে। কুইং বলে আমি এখানে মিস্টার জিনের সঙ্গে এসেছি। ভাই বলে এটা তো অনেক বেশি ভালো যে একজন অবৈধ সন্তান নিজের পারফেক্ট ম্যাচকে খুঁজে বের করেছে। শিয়াও তখন তার ভাইকে বারণ করে আর তার ভাইকে বলে ভাই এখন আমাদেরকে পার্টিতে যাওয়া উচিত। এসব কিছু শোনার পর মিস্টার জিন তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি তো অবৈধ সন্তান আর এটার জন্য তোমার লজ্জা আসা উচিত। আর মিস্টার জিন এত বেশি রেগে ছিল যে তাকে নিয়ে যায় না আর তাকে বলে তুমি এইখানেই দাঁড়িয়ে থাকবে, কারণ মিস কুইন যদি ভিতরে যেত তাহলে ওনারও অনেক বেশি ইনসাল্ট হতো। শিয়াও বসেছিল, তখনই তার কাছে মিস্টার জিন এসে বলে আমার এটার আশা ছিল না যে তুমি তোমার লাভারের সঙ্গে চিন ফ্যামিলির ডিনার অ্যাটেন্ড করতে আসবে। তুমি অনেক বেশি খারাপ মেয়ে। শিয়া বলে খারাপ তো তুমি, আর তুমি আমাকে কেন খারাপ বলছো? আর তুমি তো আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলে, তাহলে তোমার এটাতে কি বা যায় আসে যে আমি কার সাথে আছি আর নেই? তোমার তো এখন লজ্জা আসা উচিত। মিস্টার জিয়াং বলে যাই হোক তুমি অনেক খারাপ মেয়ে, আর আজকাল তোমার অনেক বেশি টু মাচ হয়ে যাচ্ছে। আর সে তার হাতটাও ধরে ফেলে। আর মিস্টার জিং বলে আজকে আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। তখনই ওইখানে তার ভাই এসে পড়ে আর মিস্টার জিনকে বলে আমার আপনার থেকে এটা আশা ছিল না যে আপনি এমন করবেন, আর এটা তো আপনার জন্য অনেক বেশি লজ্জাজনক ব্যাপার। আর আপনার সাহস কিভাবে হলো তাকে বুলি করার? আপনি তো নিজেই একটা খারাপ লোক। তখন মিস্টার জিয়াং বলে তুমি তো দুইটা ওমেনকে একসঙ্গে ঘুরাচ্ছ, তুমি অনেক বেশি খারাপ। তখনই ওখানে গাও এসে পড়ে আর তাকে থাপ্পড় মারতে যায় আর তাকে বলছিল তুমি আমাকে চিট কেন করেছ? সে বলে
বলে আমি তোমাকে চিট কেন করব? গাও বলে তাহলে তোমার সঙ্গে ওই মেয়েটা কে? আর সে তাকে থাপ্পড় মারতে যায়, কিন্তু তার ভাই এটার মাঝখানে এসে পড়ে আর সে ওই থাপ্পড়টা নিজে নিয়ে নেয়। গাও বলে হ্যাঁ তুমি তাকে বাঁচাচ্ছ কারণ তুমি তাকে ভালোবাসো। ভাই বলে আমি তাকে পছন্দ করি না আর সে আমার রিয়েল সিস্টার। তখনই মিস্টার জিন বলে ওঠে আরো বেশি মিথ্যে কথা বলো যে সে তোমার রিয়েল সিস্টার। তখনই ওইখানে চ্যান ফ্যামিলির একটা লোক বলে যে এটা চ্যান ফ্যামিলির হারানো মেয়ে যে এখন ফিরে এসেছে আর সে সত্যিই তার রিয়েল সিস্টার। এটা শোনার পর তো মিস্টার জিন চুপ হয়ে যায় আর গাও অন্য সাইড থেকে তার বয়ফ্রেন্ডকে রাজি করাচ্ছিল যে আমি তোমাকে থাপ্পড় মেরে দিয়েছি, এটার জন্য সরি, আর সে তার বোনের থেকেও ক্ষমা চায় কারণ আমার তোমার উপরে ভুল দোষ লাগানো উচিত হয়নি। শিয়াও বলে ঠিক আছে এসব কিছু তো চলতেই থাকবে। তখন তার ভাই গিয়ে মিস্টার জিনের ইনসাল্ট করতে লাগে যে তুমি তো এমন একটা মেয়ের সঙ্গে আসতে লেগে ছিলে যে জিন ফ্যামিলি থেকে বিলঙ্গি করে না। তখনই ওইখানে হেড এসে পড়ে আর মিস্টার জিনকে বলে যে তুমি আজকে আমাদের পার্টিটাকে খারাপ করে দিয়েছ, তাই তোমাকে এখন সব গেস্ট থেকে ক্ষমা চাইতে হবে। মিস্টার জিন সবার থেকে ক্ষমা চায়। তখন মিস্টার জিন বাইরে এসে পড়ে আর সে সবটা রাগ কুইং এর উপরে ওঠায় আর বলে তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছ? তুমি তো জানতে যে স্যাংলিন আর স্যাং সিং তা দুজন ভাই বোন, তাহলে তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছ? কুইং আবারও মিথ্যে কথা বলে যে না আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, আমি তো কোনোদিনও ওই মেয়েটাকে দেখিনি, তাহলে আমি সত্যিটা কিভাবে এবার জানতাম? মিস্টার জিন তখন অনেক বেশি রেগেছিল তাই সে তাকে গাড়ি দিয়ে নিয়ে যায় না আর সে একাই ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই কুইং একা একা বাসায় আসে আর সে মিস্টার জিং এর উপরে অনেক বেশি রেগেছিল আর সে তাকে কথা শোনাতে যায়। তখন মিস্টার জিন তাকে বলে তুমি কোন অধিকারে আমাকে কথা শোনাচ্ছ? কুইং বলে তুমি সবসময় জিয়াওয়ের দিকে কেন দেখো? মিস্টার জিং বলে আমাদের কন্ট্রাক্ট হয়েছিল যে তুমি আমার গ্র্যান্ডমার খেয়াল রাখবে নাকি আমার, আর তুমি কে আমার থেকে এসব কিছু জিজ্ঞাসা করার? কুইং বলে তুমি কি কোনোদিনও আমাকে দেখোনি যে আমি তোমাকে কতটা পছন্দ করি? মিস্টার জিন বলে এর মানে তুমি আমার ওয়াইফ হতে চাও? কুইং বলে কেন, আমি কি হতে পারি না? মিস্টার জিন বলে এখন আমি বুঝতে পেরেছি যে তুমি কেন আমাদের ফ্যামিলির মধ্যে আসতে চাইছিলে, আর আমি তোমাকে বলে দিচ্ছি যে আমাদের কন্ট্যাক্ট এখানেই শেষ হয়ে গেছে আর তুমি কালকে থেকে আমাদের এই ফ্যামিলির মধ্যে আর আসতে পারবে না। আর তুমি অনেক বেশি খারাপ মেয়ে, এজন্যই তুমি একজন অবৈধ সন্তান। এসব কিছু শুনে কুইং এর অনেক বেশি খারাপ লাগে। তখন তাকে ওইখান থেকে যেতে হয় আর সে যখন বাইরে যেতে লাগে তখনই তার টাওয়ের সঙ্গে ধাক্কা লাগে আর সে টাওকে আগে থেকেই চিনতো আর সে ছিল জিয়াও এর পালক বাবা। কুইং তাকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন? টাও বলে আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না আর তুমি আমাকে খুঁজে এনে দাও যে আমার মেয়ে এখন কোথায় আছে। আর আমি শুনেছি যে সে স্যাং ফ্যামিলি লেডি আর তার কাছে অনেকগুলো টাকা আছে। কুইং বলে ঠিক আছে আমি তার ব্যাপারে তোমাকে বলে দিব, কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে আর আমি তোমাকে টাকাও দিব। আর আমি তোমার ব্যাপারে মিস্টার জিনকে বলবো না কারণ আমি জানি যে তোমার আর মিস্টার জিনের মধ্যে অনেক বড় একটা ঝামেলা চলছে, কারণ তুমি মিস্টার জিনের মা বাবাকে মেরে ফেলেছিলে। তাও বলে ঠিক আছে তুমি যদি আমাকে টাকা দাও তাহলে আমি সবকিছুই করতে পারবো। তাও গিয়ে তার মেয়েকে কল করে আর তার মেয়েকে বলে তুমি আমাকে 1 মিলিয়ন টাকা দাও। জিয়াও বলে ঠিক আছে আপনি যেখানেই আছেন আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। আর অন্যদিকে কুইন মিস্টার জিনকে কল করেছিল। মিস্টার জিন বলে তুমি আমাকে কেন কল দিয়েছো? কুইং বলে কেউ আমাকে ফলো করেছে, আমি এখনই আপনাকে তার ছবি পাঠাচ্ছি। মিস্টার জিন তো তাওকে দেখে চিনে ফেলে আর সে তাকে জিজ্ঞাসা করে এখন এই পার্সনটা কোথায় আছে। অন্যদিকে যখন জিয়াও ওইখানে যায় তখন সে দেখতে পায় যে মিস্টার জিন কুইংকে অনেক বেশি কেয়ার করছিল। এটা দেখে তার অনেক খারাপ লাগে আর সে ওইখান থেকে চলে যায়। মিস্টার জিন তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বলো যে টাও কোথায়? কুইং তখন নাটক করে তাকে জড়িয়ে ধরে বলে আমি কিছুই জানি না, উনি শুধু আমাকে ফলো করছিল, তার মনে হচ্ছে যে আমি তোমার ওয়াইফ তাই সে আমার পিছনে পড়েছিল আর আমি জানতে পেরেছি যে তোমার তার সঙ্গে দুশ্মনী আছে। যদি আমি এইভাবে বাইরে ঘুরি তাহলে আমার জন্য এটা অনেক বিপজ্জনক হবে। মিস্টার লিন ভাবে আমি যদি তাকে আমার সঙ্গে রাখি তাহলে টাও হয়তো আমার কাছে আসবে। আর সে তাকে বলে ঠিক আছে তাহলে তুমি আমার বাসার মধ্যে থাকতে পারবে। আর এটা শুনে তো কুইং অনেক বেশি খুশি হয়ে যায়
কারণ তার প্ল্যানিং এইটাই ছিল। সে যখন বাসায় যায় তখন দাদি তাকে জিজ্ঞাসা করে তুমি সকালে কোথায় গিয়েছিলে। কুইং বলে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর আমি আমার রিয়েল মা বাবাকে খুঁজে পেয়েছি। পরে আমরা রাতের সিন দেখতে পাই সে মিস্টার জিনের জন্য স্যুপ বানায় আর ওইটার মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় আর এইটা মেড দেখে ফেলে। তখনই ওইখানে মিস্টার জিন আসে আর মেড মিস্টার জিনকে এটা বলতে চায়, কিন্তু কুইং তাকে কিছুই বলতে দেয় না আর মেডকে বলে আপনি এখানে কি করছেন, আপনি গিয়ে গ্র্যান্ডমাকে আনেন। আর সে মিস্টার জিনকে ওই স্যুপটা খাইয়ে দেয়। তখন মিস্টার জিন অজ্ঞান হয়ে যায় আর কুইন প্ল্যান করে যে আমি এখন তার সঙ্গে নাইট স্পেন্ড করব আর এই বাড়ির মালিক হয়ে যাব। এইসব কিছু মেড দেখে ফেলে আর উনি চলে যান স্যান ফ্যামিলিতে। তখন ওইখানে গাড়ি এসে বলে একটা সাং নামের মহিলা আপনার সঙ্গে দেখা করতে চায়। শিয়া বলে ঠিক আছে, তুমি ওনাকে কিছুই করবে না আর ওনাকে এখানে নিয়ে আসো। মেড বলে ম্যাডাম আমি আপনাকে কিছু বলতে চাই। সে বলে বলো তুমি আমাকে কি বলতে চাও। মেড বলে কুইং মিস্টার জিনকে কিছু একটা খাইয়ে দিয়েছে আর সে মিস্টার জিনের সঙ্গে নাইট স্পেন্ড করতে চাইছে। ওই মেয়েটা অনেক খারাপ, প্লিজ আপনি কি ওনাকে বাঁচিয়ে নিন। আর গ্র্যান্ডমার অনেক আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওনার মাথার মধ্যে ব্যথা লাগার কারণে কুইংকেই আপনি ভাবছে আর সে বাসার মধ্যেও থাকে। শিয়াও বলে তাহলে তো সত্যি ওই মেয়েটা অনেক বেশি খারাপ, এটা নিয়ে তুমি একদমই চিন্তা করবে না, আমি তোমাকে সাহায্য করব। তখনই সে স্যান ফ্যামিলির বডিগার্ডকে ডাকে আর তাদেরকে বলে তোমরা কি তৈরি আছো। সে তার বডিগার্ডের সঙ্গে জিয়ানের বাসায় আসে আর কুইংকে থামিয়ে বলে তুমি এখানে কি করছো। কুইং বলে আমি কি করব, আমরা দুজন কাপল। শিয়াও বলে তো সে ঘুমাচ্ছে কেন। কুইং বলে তুমি কিছুই জানো না, তাই তুমি আমাদের মাঝখানে নাক গলাতে আসবে না। শিয়াও বলে আমি জানি যে তুমি তার স্যুপের মধ্যে কিছু একটা মিশিয়েছ আর মিস্টার জিয়াং যদি সকালে উঠে এটা জানতে পারে তাহলে সে তোমাকে ছাড়বে না। আর আমি জানি যে তুমি এখানে আমার সাবস্টিটিউট হয়ে আছো। তোমাকে আমার মতো একটু দেখা যায় কারণ তুমি আমার রক্তের বোন, কিন্তু তুমি আমার রিয়েল বোন না। গ্র্যান্ডমা তো তোমাকে ভুল ভেবেছে আর তুমি কোনোদিনও জিং ফ্যামিলির মধ্যে আসতে পারবে না। আর তুমি বেশি নাটক করবে না, আমার কাছে পদ্ধতি আছে যে তোমাকে কিভাবে বের করতে হবে। কুইন ওখান থেকে যাচ্ছিল না, তখন জিয়াও তাকে থাপ্পড় মেরে বলে তুমি তো এখান থেকে যাচ্ছ না আর তুমি আমার সঙ্গে তর্ক করছো। আর তুমি এখান থেকে যাবে নাকি আমি পুলিশকে ডাকবো। কুইন রেগে ওখান থেকে চলে যায় আর তাকে বলে আমি তোমাকে দেখে নিব। তার যাওয়ার পরে সে মিস্টার জিনকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো, তুমি যদি ঠিক না থাকো তাহলে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। মিস্টার জিয়াং তাকে বারণ করে আর তাকে জিজ্ঞাসা করে আমি এখন কোথায় আছি আর আমার সাথে এখন কি হচ্ছিল। জিয়াও বলে কুইং আপনার স্যুপের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল আর তোমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছিল। মিস্টার জিয়াং বলে আমি কোনোদিনও ভাবিনি এই মহিলাটা এতটা খারাপ হবে। জিয়াও বলে এখন তোমার কেমন ফিল হচ্ছে। মিস্টার জিং বলে আমার এখনো ভালো ফিল হচ্ছে না। জিয়াও বলে ঠিক আছে তাহলে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। মিস্টার জিং বলে যদি তুমি এখানে থাকো তাহলে আমার হসপিটালে যাওয়ার কি দরকার। আর সে তার কাছে আসে। সকালে জিয়াও গ্র্যান্ডমার কাছে এসে বলে আমি মিস জিয়াও, আপনার যখনই মাথার মধ্যে ব্যথা লেগেছিল আপনি মানুষকে চিনতে ভুলে গেছেন আর এটা আমি না, সে হচ্ছে কুইং আর সে আপনাকে সবসময় বিরক্ত করে। সে শুধু কিছুদিন ধরে আমার জায়গাটা নিয়ে আছে। দাদি বলে তাহলে তুমি এতদিন কোথায় ছিলে। জিয়াও বলে গ্র্যান্ডমা আপনার অবস্থা খারাপ ছিল তাই আপনি সবকিছুকে গুলিয়ে ফেলছেন, চলেন আমি আপনাকে বাইরে নিয়ে ঘুরিয়ে আনি। তারপরে মিস্টার কুইং অনেক বেশি ভয় পাচ্ছিল আর সে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মেয়ের তাকে যেতে দেয় না। আর ওখানে মিস্টার জিন এসে পড়ে আর তাকে বলে তুমি এখন কোথায় যাচ্ছ আর তুমি তো আমাকে মিথ্যে কথা বলেছিলে আর তুমি আমার সঙ্গে এত বড় একটা ভুল করার ব্যাপারে কিভাবে ভাবলে। আর তাকে বলে আমি জেনে গেছি যে টং এর লুকিয়ে থাকার পিছনে তুমিও আছো। কুইং বলে আমি জানি না যে টং এখন কোথায় আছে। মিস্টার জিন বলে ঠিক আছে তাহলে আমি তোমার টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিব। কুইং বলে ঠিক আছে আমি বলছি উনি ওই হোটেলের মধ্যে আছে। মিস্টার জিন তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলে তুমি গিয়ে ওই হোটেলের মধ্যে খোঁজ খবর নাও। অন্যদিকে টং খাবার খেতে বসেছিল, তখনই কুইং তাকে কল করে বলে তুমি ওইখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাও কারণ মিস্টার জিন তার লোকেদেরকে ওইখানে পাঠিয়েছে। মিস্টার জিন তাকে জিজ্ঞাসা করে তুমি এখন কি করছিলে। কুইং বলে না আমি তো কিছুই করছিলাম না, আমি আমার মায়ের সঙ্গে কথা
কথা বলছিলাম, কারণ আমাদের বাড়ির চাবিটা হারিয়ে গেছে। মিস্টার জিন বলে, এটা যদি মিথ্যে হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। তখনই মিস্টার জিনের কাছে একটা কল আসে আর অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার টং এখান থেকে পালিয়ে গেছে। পরের সিনে জিয়াও স্যাং ফ্যামিলির মধ্যে আসে। গ্র্যান্ডপা আর ভাই বাসার বাইরেই ছিল আর তাকে জিজ্ঞাসা করে, কালকে রাতে তুমি বাসার মধ্যে কেন আসোনি? তখন জিয়াও কিছুই বলছিল না। জোরাজোরি করাতে জিয়াও বলে যে কালকে আমি তার সাহায্য করার জন্য গিয়েছিলাম। ভাই বলে, ঠিক আছে, কিন্তু কালকে তো তোমাকে বাসায় আসার দরকার ছিল। আর কালকে কি তুমি কিছু করেছিলে? এটা শুনে জিয়া ওখান থেকে চলে যায়। দাদা তখন তার ভাইকে জিজ্ঞাসা করে তারা দুজনকে আবারও একসঙ্গে এসে পড়েছে। ভাই বলে, না, আমি কোনোদিনও তাকে একসঙ্গে হতে দিব না। সে আমার ফোনকে অনেক বেশি বুলি করেছে, আর পরেও যদি সে আমার ফোনকে বুলি করে। অন্যদিকে মিস্টার জিন কুইনকে বলছিল, তুমি নিশ্চয়ই খবর পাঠিয়েছ ট্রাঙ্কে, এই জন্য সে ওখান থেকে পালিয়ে গেছে। এখন আমি তোমাকে বলবো। আর সে বলে তাকে নিয়ে বাইরে ফেলে আসো। তখনই তার কাছে গ্র্যান্ডমা আসে আর তাকে বলে, দেখো, আমি জানি যে জিয়াও আর তোমার সম্পর্ক একদমই ঠিক না, কিন্তু সে অনেক ভালো একটা মেয়ে। যখন তুমি পাগল ছিলে তখন সে তোমার কেয়ার করেছে আর তোমাকে সব জায়গায় সাহায্য করেছে। মিস্টার জিং বলে, আমি ভাবছি। দাদি বলে, ভাবলে কিছুই হবে না, তুমি ভাবতেই থেকে যাবে আর অন্য কেউ এসে তাকে নিয়ে যাবে। তুমি যাও তাড়াতাড়ি করে তার ফ্যামিলির মধ্যে আর তাকে তোমার বাসায় নিয়ে আসো। এখনই সঠিক সময়, তুমি তাকে তোমার বাসায় নিয়ে আসো। যদি দেরি করো তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। অন্যদিকে আমরা কুইনকে দেখি, সে তার মার বাসায় এসেছিল। মা তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে আর তুমি বাসার মধ্যে ফিরে কেন এসেছ? কুইন তার মাকে বলে, মিস্টার জিং আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর এসব কিছু জিয়াওয়ের কারণে হচ্ছে, আর সে আমার পুরোটা প্ল্যান খারাপ করে দিয়েছে। তখন তার মা তাকে জিজ্ঞাসা করে, এরপরে কি হবে? কুইন বলে, এখন আপনি শুধু অপেক্ষা করেন। অন্যদিকে জিয়াও মিস্টার চ্যানের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল। চ্যান বলে, আমরা দুজনকে বিয়ে করতে পারি, কিন্তু জিয়াও তাকে বারণ করে দেয় আর তাকে বলে, আমরা ভালো ফ্রেন্ড হতে পারি। চ্যান বলে, তুমি তো প্রেগনেন্ট। জিয়াও বলে, হ্যাঁ। চ্যান বলে, এটা কার বেবি? জিয়াও বলে, এটা মিস্টার জিনের বেবি। চ্যান বলে, তোমাকে তাকে এটা বলে দেওয়ার দরকার। জিয়াও বলে, না, আমি তাকে বলবো না। যদি সে জানতে পারে তাহলে সে আমাকে যেতে দিবে না আর আমার বেবিটাকেও রেখে দিবে। চ্যান বলে, ঠিক আছে, তাহলে আমরা দুজন ভালো বন্ধু হতে পারি। সে বলে, ঠিক আছে, আর তারা দুজন একসঙ্গে ছবি তোলে। অন্যদিকে মিস্টার জিন বসেছিল আর সে এই ছবিটা পায়। তখন সে এটা দেখে অনেক বেশি জেলাস ফিল করে আর সে তাড়াতাড়ি করে তাকে কল করে। সে কলটা ধরে। মিস্টার জিয়াং বলে, তুমি কি এখনো ঘুমাচ্ছ? জিয়াও বলে, হ্যাঁ, আমি ঘুমাচ্ছি। জিয়াও বলে, এত দেরি পর্যন্ত তুমি ঘুমাও? আর তুমি কি অন্য কারো বাসায় আছো নাকি? জিয়াও বলে, আমি কেনই বা অন্য কারো বাসার মধ্যে থাকবো? আমি তো আমার বাসার মধ্যে। মিস্টার জিং বলে, তাহলে তোমার মিস্টার চ্যানের সঙ্গে কি সম্পর্ক? জিয়াং বলে, তুমি কি জেলাস ফিল করছো? আর এভাবেও আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই তুমি আমার থেকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো না। এটা শুনে মিস্টার জিন কলটাকে রেখে দেয় আর জিয়াও বুঝে যায় যে মিস্টার জিন জেলাস ফিল করছে। পরের সিনে গ্র্যান্ডমা মিস্টার জিয়াংকে বলে, আমি শুনেছি যে আজকে জিয়াওয়ের অবস্থা ভালো না, তুমি গিয়ে তার সঙ্গে দেখা করো। তখন মিস্টার জিয়াং রাজি হচ্ছিল না। একটু পরে সে রাজি হয়ে বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। অন্যদিকে জিয়াও আর তার ফ্যামিলি ডিনার করছিল। তখনই ওইখানে গার্ড এসে বলে, আপনাদের সঙ্গে মিস্টার জিং দেখা করার জন্য এসেছে। এটা শুনে গ্র্যান্ডপা রেগে যায় আর বলে, সে এখানে কি জন্য এসেছে? জিয়াও বলে, গ্র্যান্ডপা, আপনি রাগ করবে না, আর সে আমাকে কিভাবেই বা হার্ট করবে? আপনারা সবাই তো আমার সঙ্গেই আছেন, আর এমনিতেও সে স্যান ফ্যামিলির মধ্যে এসেছে। গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, তাকে ভিতরে নিয়ে আসো। সে তার সঙ্গে দেখা করতে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে দেখা করার জন্য কেন রেখেছ? মিস্টার জিং বলে, হ্যাঁ, আমি রেখেছিলাম, কারণ গ্র্যান্ডমা আমাকে বলেছিল যে অসুস্থ। এখন কি তুমি ঠিক আছো? জিয়া বলে, হ্যাঁ, আমি একদমই ঠিক আছি। তখনই তার ভাই ওখানে এসে পড়ে আর বলে, আমার এটা পছন্দ না যে অন্য কেউ আমার বাসার মধ্যে চলে আসুক। মিস্টার জিং বলে, তোমার কি মনে হয় আমি তোমার বাসার মধ্যে কি এমনিতেই আসছি? আমি এখানে আসছি কারণ এখানে আমার এক্স ওয়াইফ জিয়াও আছে। তখন তার ভাই চুপ হয়ে যায়। জিয়াও বলে, ভাই প্লিজ, আপনি এখানে কোনোই সিন ক্রিয়েট করবেন না, আর আজকে তো ছুটি, তাহলে আপনি আপনার গার্লফ্রেন্ড গাওয়ের কাছে যান। এটা বলেই সে তার ভাইকে ওখান থেকে পাঠিয়ে দেয়। মিস্টার জিং বলে, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। তখনই তার পেটের থেকে আওয়াজ আসে আর জিয়াও বুঝে যায় যে তার খিদা লেগেছে, তাই সে তাকে খাবারের চেয়ারের মধ্যে বসিয়ে দেয়। তখন মিস্টার
জিয়াং তাকে জিজ্ঞাসা করে এখানে কেন কোনো মাংস নেই। জিয়াও তাকে কিভাবেই বলবে যে সে প্রেগনেন্ট, এর জন্য সে কোনো মাংসই খায় না, কারণ মাংস খেলে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। মিস্টার জিং বলে কেন, তোমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? জিয়াও বলে না, এটা রাতের সময়, তাই এই সময় হালকা খাবার খাওয়ার উচিত। তখনই মিস্টার জিং তাকে প্রপোজ করে দেয় যে তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে, কিন্তু জিয়াও তাকে বারণ করে দেয় যে তুমি আর চেন হও, আমি কারো সঙ্গেই বিয়ে করতে চাই না। এমনি তো আমি যখন তোমার ওয়াইফ ছিলাম তখন তুমি আমাকে একদমই ভালোবাসতে না, তুমি আমার সঙ্গে সবসময় রুড ভাবে বিহেভ করতে আর আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছ। এখন এসব কিছু বলে কি বা হবে, আর এমনি তো আমাদের অনেক সময়ের প্রয়োজন, যতক্ষণ না আমরা একে অপরকে চিনবো ততক্ষণ আমাদের একসঙ্গে থাকার কি বা মানে। মিস্টার জিং বলে ঠিক আছে আমি এখান থেকে যাচ্ছি, আর সে অর্ধেক খাবার খেয়ে ওখান থেকে চলে যায়। তখনই জিয়াওয়ের কাছে তার দাদা আসে আর তাকে বলে আমি শুনেছি যে সে তোমার সঙ্গে বিয়ে করতে চায়। জিয়াও বলে আপনি কি লুকিয়ে আমাদের কথা শুনছিলেন? দাদা বলে না, আমি এখানে আসছিলাম তখন আমি শুনে ফেলেছি। জিয়াও বলে এমন একদমই না, আর আমি তার সঙ্গে থাকাটা একদমই পছন্দ করব না। আর আপনি কি ভুলে গেছেন যে সে আমার সঙ্গে কি করেছিল? দাদা বলে না, আর এটা অনেক ভালো ব্যাপার, আর আমি কোনোদিনও তোমার বিয়ে তার সঙ্গে দিব না। দেখো সে কতটা খারাপ, আর সে কিছু না বলে এখান থেকে উঠে চলে গেছে। অন্যদিকে কুইং এর কাছে তার মা আসে আর তাকে বলে চ্যাং ফ্যামিলির ডটার কেন বাইরে বের হয় না গত 1 মাস যাবত, তাকে নিয়ে তো কোনো নিউজও হচ্ছে না আর কোনো কথাও হচ্ছে না। কুইং বলে আমি কি জানি, হয়তো সে অসুস্থ থাকবে। তার মা বলে আমাদের কাছে আরেকটা সুযোগ আছে জিং ফ্যামিলিতে যাওয়ার জন্য, কারণ কিছুদিন পরে দাদার বার্থডে। তখনই কুইং এর মাথার মধ্যে একটা আইডিয়া আসে আর তার মাকে বলে আমরা স্যাং ফ্যামিলিতেও যাব আর মিস্টার জিং আমার হবে। আর কুইং চ্যানের বোনের সঙ্গে দেখা করার জন্য চলে যায়, কারণ চ্যানের বোন আর সে অনেক ভালো ফ্রেন্ড ছিল। আর তাকে বলে আমি শুনেছি যে তোমার ভাই আর মিসেস জিয়াং বিয়ে করবে, কিন্তু মিসেস জিয়াং তো বাসা থেকে বেরই হয় না। সে বলে হ্যাঁ আমি জানি, আর মিস জিয়াং এর তো আগে বিয়ে হয়েছিল আর ডিভোর্সও ভালোভাবে হয়নি, আর আমার ভাই কেনই তার সঙ্গে বিয়ে করতে চায়, তোমার কি এটার মধ্যে একটু সমস্যাজনক মনে হচ্ছে না? তখন তার ফ্রেন্ডটা বলে হ্যাঁ আমি আমার মা বাবাকে শুনেছি যে বলা বলি করতে যে সে প্রেগনেন্ট। কুইং বলে কি এটা কি সত্যি যে সে প্রেগনেন্ট? আর এটা তোমার মা বাবা বলছে, এর মানে এটা সত্যি, আর কেনই বা তোমার ভাই ওই বেবিটার বাবা হতে চাচ্ছে। তখন তার ফ্রেন্ড বলে আমাকে গিয়ে এই ব্যাপারটা আমার ভাইকে বলে দেওয়ার দরকার। কুইং বলে এটা তুমি তাকে বলে দিও, কিন্তু তুমি আমার নাম নিও না। ফ্রেন্ড বলে আমি কেনই বা তোমার নাম নিব, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তারপরে কুইন মিস্টার জিয়াওয়ের বাবাকে কল করে বলে দেয় যে তোমার মেয়ে প্রেগনেন্ট, আর তুমি যদি মিস জিয়াংকে কিডন্যাপ করে নাও আর তাকে মারার হুমকি দাও আর মিস্টার জিংকে কল করে বলো, তাহলে তুমি অনেকগুলো টাকা পাবে। সে বলে ঠিক আছে আমি সবকিছু করার জন্য তৈরি আছি, কিন্তু এইসব কিছুর মধ্যে তোমাকে আমার সাহায্য করতে হবে। কুইং বলে ঠিক আছে আমি তোমার সাহায্য করব। অন্যদিকে চ্যানের ফোন চ্যানকে বলতে চায় যে সে প্রেগনেন্ট ছিল এও মিস্টার জিনের বাচ্চা নিয়ে, আর আপনি কিভাবেই তাকে বিয়ে করার জন্য রাজি হলেন। চ্যান বলে তুমি আমার সঙ্গে কিভাবে কথা বলছো, তুমি তো জানো যে আমি তোমার বড় ভাই, আর তুমি তো জানো যে আমাদের ফ্যামিলিতে কেমন রুল যে বড়দের সঙ্গে কিভাবে কথা বলার দরকার। তখন তার বোন বলে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? চ্যান বলে এরপরে যদি তুমি আমার সঙ্গে এভাবে ব্যবহার করো তাহলে আমি তোমাকে ছাড়বো না, আর বিশেষ করে মিস জিয়াং আর আমার ব্যাপারে কোনো কথাই বলবে না, কারণ আমরা দুজন অনেক ভালো ফ্রেন্ড। তারপরে জিয়াও তার ভাইয়ের কাছে বসেছিল, তখন তার ভাই তাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করে যে তুমি মিস্টার জিনকে চুজ করবে নাকি চ্যানকে। তখন জিয়াও তাকে বারণ করে দেয় আর তাকে জিজ্ঞাসা করে আপনি আমার থেকে এমন প্রশ্ন কেন জিজ্ঞাসা করছেন? ভাই বলে কারণ অনেক তাড়াতাড়ি ভ্যালেন্টাইন্স ডে আসছে, তাই আমার মনে হচ্ছে যে কেউ না কেউ নিশ্চয়ই তোমাকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলবে। জিয়া বলে ঠিক আছে তাহলে আমি কারোর সঙ্গেই যাব না। ভাই বলে আমি জানি, আর তুমি আমাকে মিথ্যে কেন বলছো, তুমি এক না একজনের সঙ্গে নিশ্চয়ই যাবে। তারা দুজন কথা বলা বলি করছিলই, তখনই তার কাছে গ্র্যান্ডমার কল আসে আর গ্র্যান্ডমা তাকে বলে তুমি কি ফ্রাইডেতে আমার সঙ্গে দেখা করার জন্য আসতে পারবে? জিয়াও বলে ঠিক আছে আসবো। কলটা রাখার পর ভাই বলে ফ্রাইডেতেই ভ্যালেন্টাইন ডে, এটা মিস্টার জিয়াং দাদিকে রিকোয়েস্ট করে বলায়নি তো। জিয়াও বলে ভাই এমন কোনো ব্যাপারই নেই, আর গ্র্যান্ডমা অনেক ভালো মহিলা আর উনি কোনোদিনও মিস্টার জিয়াওয়ের কথার মধ্যে আসবে না। পরের দিনে সে গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে যায়। গ্র্যান্ডমা তাকে বলে আমি তোমাকে অনেকদিন পরে দেখতে পেয়েছি, আর আমার বিশ্বাস ছিল না যে আমি আর তোমাকে কোনোদিনও দেখতে পাবো, আর তুমি যখন এখানে এসেই পড়েছো তাহলে
ভালোভাবে খাবার দাবার খাও। আর আমি অনেক ক্লান্ত, তাই তুমি মিস্টার জিনের সঙ্গে বাইরে ঘুরতে যাও। আর তাকে বলে আমি তোমার জন্য একটা গিফট প্রিপেয়ার করেছি, আর ওনার নাতিকে ইশারা করে ওখান থেকে চলে যায়। মিস্টার জিন বলে আজকে তো তুমি অনেক বেশি ফ্রি, তাহলে তুমি আমার সঙ্গে বাইরে আসো। জিয়াও বলে ঠিক আছে। মিস্টার জিং বলে তাহলে তুমি তাড়াতাড়ি করে এই ড্রেসটা পরে আসো, এটা গ্র্যান্ডমা তোমার জন্য অনেক কষ্ট করে বানিয়েছে। জিয়াও যখন ওই ড্রেসটা পরে আসে তখন মিস্টার জিং বলে তোমার পেটটা অনেক বেশি বড় দেখা যাচ্ছে। জিয়াও বলে না, আমি একটু বেশি খেয়ে ফেলেছি তাই মনে হয় এমন লাগছে। মিস্টার জিং বলে আমি যখন তোমার বাসায় গেছিলাম তখন আমি তোমাকে অনেক হেলদি খাবার খেতে দেখেছি। জিয়া বলে তাহলে কি হয়ে গেছে, আর আমি গিয়ে ড্রেস চেঞ্জ করে আসছি। অন্যদিকে চেন জিয়াওর বাসার সামনে দাঁড়িয়ে ছিল। তখনই তার ভাই এসে বলে আমার ফোন তো এখানে নেই, সে তো মিস্টার জিং এর বাড়িতে গেছে। চ্যাং বলে সে তোমার ফোনকে বুলি করছে না তো। তখন তারা দুজন তার বাসায় আসে। তখন তারা সবাই একসঙ্গে হয়। আর চ্যান বলে চলো আমরা গিয়ে বাইরে শপিং করি। ভাই বলে হ্যাঁ, অনেক তাড়াতাড়ি আমার গ্র্যান্ডপার বার্থডেও আসবে। তার ভাই তো এটা দেখে অনেক বেশি রেগে যায় আর ভাবে আমার ফোন আমাকে মিথ্যে কথা বলছিল। আর তারা দুজন আবারও একসঙ্গে হয়ে গেছে। তারা দুজন কথা বলা বলি করছিল, তখনই ভাই তাকে সাইডে নিয়ে যায় আর তাকে বলে দেখো আমরা জোরাজোরি করে কোনো জিনিসকেই নিজের করতে পারি না, আর এরা তো এখন জিয়াং এর হাতে আছে যে সে কাকে চুজ করবে। পরের সিনে জিয়াও তার বাসার মধ্যে বসেছিল, তখনই তার কাছে কুইং এর কল আসে। জিয়াও বলে হ্যাঁ, তুমি আমাকে কল কেন করেছ? কুইং বলে আমি শুনেছি যে কিছুদিন পরে গ্র্যান্ডপার বার্থডে আসবে, তাই আমি গ্র্যান্ডপাকে অনেক বড় একটা গিফট দিতে চাই, তুমি কি এটার মধ্যে আমার সাহায্য করবে? জিয়াও বলে আমি এমনটা কেন করব? কুইং বলে প্লিজ তুমি আমার জন্য এমনটা করে দাও। জিয়াও বলে ঠিক আছে, এটা শেষবার যে আমি তোমার সাহায্য করছি। কুইং বলে ঠিক আছে, তুমি আমার সঙ্গে দেখা করার জন্য কফি শপে এসে পড়ো। জিয়াও যাচ্ছিল, তখনই তার ভাই তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? জিয়াও বলে এমনি ঘোরার জন্য। ভাই বলে আমিও কি তোমার সঙ্গে যাব? জিয়া বলে না, আমি একাই যেতে পারবো। পরের দিনে তারা দুজন একসঙ্গে বসেছিল। কুইং তাকে জিজ্ঞাসা করে বলো যে তোমার আর মিস্টার জিনের মাঝখানে কি চলছে? জিয়াও বলে আমি কেন বলবো, আর তুমি নিজে গিয়ে মিস্টার জিনকে জিজ্ঞাসা করে নাও। কুইং বলে তুমি একদমই চিন্তা করবে না, আর আমি মিস্টার জিনকে ছেড়ে দিয়েছি। আর তুমি আমার সঙ্গে গাড়ির কাছে চলো, কারণ আমি গাড়ির কাছে একটা গিফট রেখেছি, আর গিফটটা অনেক বেশি ভারী, আমি ওটাকে উঠাতে পারবো না। জিয়াও বলে ঠিক আছে। আর সে তার সঙ্গে ওইখানে যায়। যখন কুইন গাড়ির দরজা খুলে তখন জিয়াও দেখতে পায় যে গাড়ির মধ্যে তার বাবা বসে আছে। তখন তার বাবা তাকে গাড়ির মধ্যে বসায় আর কুইন দরজাটা বন্ধ করে দেয় আর বলে আমি এখন মিস্টার লিনের ওয়াইফ হব আর স্যাং ফ্যামিলির লেডি। আর সে অনেক বেশি খুশি হচ্ছিল। জিয়াও তার বাবাকে বলে বাবা আপনি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলেন? বাবা তাকে থাপ্পড় দিয়ে বলে তুমি আমার মেয়ে হয়েও আমাকে ধোকা দিয়েছ, আর আমি তোমাকে এত বছর লালন পালন করে বড় করেছি, কিন্তু তুমি আমাকে কোনো টাকাই দাওনি। পরের দিনে তারা জিয়াংকে বেঁধে ফেলে। আর সে মিস্টার জিংকে কল করে আর তাকে বলে তোমার ওয়াইফ আমার কাছে আছে। মিস্টার জিং বলে আমার ওয়াইফের মোবাইল তোমার কাছে কিভাবে আসলো? আর তাকে বলে তুমি যদি তোমার ওয়াইফকে বাঁচাতে চাও আর তোমার বাচ্চাকে, তাহলে তুমি তাড়াতাড়ি করে আমার কাছে 100 মিলিয়ন টাকা নিয়ে এসে পড়ো। মিস্টার জিং বলে কি? বাবা বলে হ্যাঁ। মিস্টার জিং বলে সে কি প্রেগনেন্ট? বাবা বলে হ্যাঁ, তুমি কি জানো না? আর সে তো প্রেগনেন্ট তোমার বাচ্চার সঙ্গে। কলটাকে কাটার পর জিয়াং তাড়াতাড়ি করে তার ভাইয়ের কাছে চলে যায় আর তার ভাইকে গিয়ে বলে তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছো, আর তোমার ফোন এখন কোথায় আছে? ভাই বলে আমার ফোন তো সকালেই বের হয়ে গেছিল। মিস্টার জিং বলে তোমার ফোনকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, আর এটা হচ্ছে টং, তার আগের বাবা। ভাই বলে এমনটা কিভাবে হতে পারে? মিস্টার জিং বলে আমি জানি যে সে আমার বাচ্চার সঙ্গে প্রেগনেন্ট, আর তোমরা আমাকে এতদিন মিথ্যে কথা কেন বলেছো? ভাই বলে তুমি তো ওই বাচ্চার বাবা, তাই তোমাকে এটা জানার দরকার ছিল। ভাই তাড়াতাড়ি করে কুইং এর কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি বলে দাও যে আমার ফোন এখন কোথায় আছে, আর এসব কিছুর পিছনে তুমি নিশ্চয়ই থাকবে। কুইং বলে না, এসব কিছুর পিছনে আমি নেই। ভাই বলে ঠিক আছে। আর সে তার ফেসটাকে কাট করছিল ছুরি দিয়ে। তখন কুইং অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে দেয় যে এসব কিছুর পিছনে আমি আছি। তখন ভাই তার মোবাইলটা তার কাছে রেখে দেয়। অন্যদিকে মিস্টার জিন কোন রকমে ওই লোকেশনটা বের করে ওইখানে পৌঁছে যায়, কিন্তু তখন টং তাকে অনেক বেশি মারছিল আর তাকে বলছিল এখনো টাকাগুলো কেন আসে
আসেনি। তখন মিস্টার জিং বলে টাকা ট্রান্সফার হতে একটু সময় লাগে। তখনই ওখানে জিয়াওকে নিয়ে আসে আর বলে তুমি যদি টাকা না দাও তাহলে তোমার ওয়াইফকে এখান থেকে ফেলে দিব। অন্যদিকে তার ভাই কুইং এর মার কাছে যায় আর ওনাকে গিয়ে বলে তুমি তাদেরকে কল করে বলে যে আমার বোনকে যাতে ছেড়ে দেয় আর ওই লোকরা গিয়ে টাওকে মারো। তখন কুইং এর মা এমনটাই করে আর গুন্ডারা তাকে ছেড়ে দেয়। জিয়ানকে ছাড়ার পরেই সে গিয়ে মিস্টার জিয়ানকে দেখে, তাকে গিয়ে ওঠায় আর ওই লোকেরা টাওকে মারছিল কারণ এই গুন্ডাদেরকে কুইং আর তার মাই ভাড়া করেছিল। পরের সিনে তারা হসপিটালে ছিল আর ওইখানে তাদের সব মিস আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায়। মিস্টার জিন ঠিক হয়ে যায় আর তারা দুজন একসঙ্গে থাকতে লাগে আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।